নেক্সট আমার যে টপিকটা সেটা হচ্ছে দুর্বল কাণ্ড বা উইক স্টেম। তো দুর্বল কাণ্ড বা উইক স্টেম বলতে আমরা কি বুঝি? তো যেসব কাণ্ড আছে, কিছু কিছু কাণ্ড আছে সবল কাণ্ড, আবার কিছু কিছু কাণ্ড আছে যেই কাণ্ডগুলো দেখা যায় কি মানে সেগুলো একটু দুর্বল প্রকৃতির, মানে কাণ্ডগুলো দুর্বল হয়। কিছু উদ্ভিদের কাণ্ড দুর্বল হয়, কি হয়, এরা খাড়াভাবে মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। তো সেই জন্য সেই কাণ্ডগুলোকে বলা হচ্ছে দুর্বল কাণ্ড। এবং এই সব কাণ্ডের প্রকৃতি অনুযায়ী এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়। যেমন কিছু আছে যে রোহিণী টাইপের, কিছু আছে লতানো, আবার কিছু আছে অনুগামিক। তো এই সব দুর্বল কাণ্ডের কাষ্ঠল অংশ বা কাঠ জাতীয় যে অংশটা, সেই অংশটা কম হয়, তাই এরা মানে দাঁড়িয়ে উপরের দিকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এর একটা এক্সাম্পল হচ্ছে, এর মধ্যে একটা প্রকারভেদ আছে যেটা হচ্ছে অনুগামিক। তাহলে অনুগামিক কাকে বলছে? যেই সব কাণ্ডগুলো অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধি পায়। যেমন এই কাণ্ডটা দেখছো, অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অনুগামিক কাণ্ড। এর মধ্যে আবার বিভিন্ন রকমের টাইপ আছে। কিছু আছে প্রোকাম্বেন্ট, কিছু আছে ডিকাম্বেন্ট, কিছু আছে ক্রিপার। এক্ষেত্রে শায়িত অবস্থায় যেই কাণ্ডটা, সেইখানে দেখবে এই যে অনুভূমিক আছে, অনুভূমিকভাবে শায়িত অবস্থায় থাকে। তো কিছু কিছু কাণ্ড আছে যে পুরোপুরি শায়িতভাবে থাকে, আর কিছু কিছু আছে পুরোপুরি শায়িতভাবে না থেকে একটু ওপরে উঠে থাকে, বা পুরোপুরি সোজাভাবে এরকমভাবে থাকে না। তো সেই অনুযায়ী অনুগামী কাণ্ডকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে শায়িত বা প্রোকাম্বেন্ট বা প্রোস্ট্রেট। তাহলে শায়িতটাকে বলা হচ্ছে প্রোকাম্বেন্ট বা প্রোস্ট্রেট। তাহলে শায়িত কাণ্ড কোনগুলো? যে কাণ্ডগুলো মাটির উপর সম্পূর্ণভাবে শায়িত অবস্থায় থাকে। তাহলে মাটির উপর পুরোভাবে শায়িত অবস্থায় যে কাণ্ডটা থাকছে তাকে বলা হচ্ছে শায়িত। এটা যদি মাটির সারফেস হয়, এর সঙ্গে পুরোপুরি শায়িতভাবে আছে। যেমন এক্সাম্পল হচ্ছে পুঁই শাক। তাহলে অনুগামিক কাণ্ডের আরেকটা এক্সাম্পল যেটা, আরেকটা ভাগ যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বাগ্র বা ডিকাম্বেন্ট। এই ক্ষেত্রে কি দেখা যায় যে যে কাণ্ডটা আছে সেই কাণ্ডটা মাটির উপর শায়িত থাকে, কিন্তু কাণ্ডের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা সামান্য মাটি থেকে উপরে উঠে থাকে। তাহলে কি দেখা যাচ্ছে? এটা একটা কাণ্ড, এটা হচ্ছে মাটির একটা সারফেস। তাহলে মাটির সারফেসের সঙ্গে কাণ্ডটা শায়িত অবস্থায় আছে, বাট এর অগ্রভাগটা কিছুটা উপরে উঠে গেছে। তাহলে এই টাইপের কাণ্ডটাকে বলা হচ্ছে ডিকাম্বেন্ট বা ঊর্ধ্বাগ্র। এর এক্সাম্পল হচ্ছে ত্রিদক্ষ নামক একটা গাছ আছে, বা ট্রাইডেক্স প্রোকাম্বেন্স। সুন্দর একটা হলুদ কালারের সূর্যমুখী ফুলের মতো একটা ফুল হয়। সূর্যমুখী ফুলটাই যদি খুব ছোট্ট হয়, তাহলে সেই রকম একটা ফুল, যেই গাছটার নাম হচ্ছে ট্রাইডেক্স প্রোকাম্বেন্স। তো সেই ত্রিদক্ষ গাছের যে কাণ্ডটা, সেই কাণ্ডটা হচ্ছে ঊর্ধ্বাগ্র। তাহলে এর এক্সাম্পল হলো ত্রিদক্ষ বা ট্রাইডেক্স প্রোকাম্বেন্স। তাহলে অনুগামিকের মধ্যে দেখতে পেলাম একটা শায়িত ছিল আর একটা ঊর্ধ্বাগ্র, এই দুটোই মেইনলি দেখা যায়। এরপর আমরা আসছি ব্রততী বা লতানে উদ্ভিদ। তো ব্রততী কাদের বলে, বা ক্রিপার্স কারা? যারা দুর্বল কাণ্ডযুক্ত অর্ধ বায়বীয় যারা উদ্ভিদ। তাহলে কাণ্ডটা কী হবে? দুর্বল। তাহলে ব্রততী বা লতানে যেটা আছে ক্রিপার্স, সেটা হচ্ছে দুর্বল কাণ্ডযুক্ত অর্ধ বায়বীয়, মানে অর্ধেকটা অংশ বাতাসে থাকে। তাহলে সেই সব উদ্ভিদ যখন মাটিতে যখন শায়িত অবস্থায় থাকে, তখন তাদের প্রচুর শাখা প্রশাখা উৎপন্ন করে, বর্ধিত হয়, বেড়ে যায়। কিন্তু কাণ্ডের পর্ব থেকে, মানে এইভাবে যদি তারা মাটির সঙ্গে শায়িত অবস্থা থাকে, আর এগুলো এক একটা যদি পর্ব হয়, পর্ব বা নোড, সেই পর্ব থেকে প্রচুর অস্থানিক মূল উৎপন্ন হয়। সেই মূলের সাহায্যে এরা কিন্তু মাটিতে আবদ্ধ থাকে, কিন্তু এদের প্রচুর শাখা প্রশাখা উৎপন্ন হয়ে অগ্রসর হয়।
শাখা প্রশাখাগুলো বর্ধিত হয়ে অগ্রসর হয়। তো এইরকম ব্রততী বা লতানি জাতীয় একটা উদ্ভিদ যেমন হচ্ছে ঘাস, এক্সাম্পল হচ্ছে দূর্বা ঘাস। তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এদের কাণ্ডে যে পর্ব আছে সেই পর্ব থেকে প্রচুর পরিমাণে এই যে পর্বগুলো অস্থানিক মূল নির্গত হচ্ছে এবং এদের শাখা প্রশাখাগুলো বর্ধিত হয়ে যাচ্ছে, বর্ধিত হয়ে পুরো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে এবং যে এদের যে কাণ্ডটা আছে কাণ্ডটা মাটির সঙ্গে শায়িত অবস্থায় আছে এবং এই শায়িত অবস্থায় থাকতে সাহায্য করছে এই অস্থানিক মূলগুলো। এগুলো হচ্ছে অস্থানিক মূল। তাহলে এটা হলো ব্রততী। এবার রোহিণী বা ক্রিপার্স কাদেরকে বলা হয়েছে, কিছু আছে দুর্বল কাণ্ডযুক্ত যে উদ্ভিদ আছে, তাহলে উদ্ভিদ দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ প্রায় সবগুলোই। তো এই উদ্ভিদের যে স্পেশাল যে ফিচার্স বা বৈশিষ্ট্য আছে, সেই উদ্ভিদটা মাটিতে শায়িত না থেকে, তার মানে উদ্ভিদটা যদি এরকম হয়, এটা এর কাণ্ড, তো এই কাণ্ডটা মাটিতে অনুভূমিকভাবে শায়িত না থেকে কোনো একটা অবলম্বন, একটা লাঠি বা কোনো কিছুকে অবলম্বন করে এইভাবে উঠতে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে শুরু করে কাণ্ডের সাহায্যে। এগুলো ধরে নাও একটা একটা পাতা। তো যেই সব উদ্ভিদগুলো অনুভূমিকভাবে মাটির সঙ্গে শায়িত না থেকে কোনো একটা অবলম্বনকে কেন্দ্র করে তারা ওপরের দিকে উঠতে শুরু করে, তাদেরকেই বলা হচ্ছে রোহিণী। এবং আর এদের যে ওপরে ওঠার কৌশল বা তাদের বিভিন্ন অঙ্গের উপর ভিত্তি করে কিছু কিছু রোহিণী আছে মূলের সাহায্যে সেই অবলম্বনটাকে আটকে ধরে। তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে একটা অবলম্বনকে কেন্দ্র করে তারা ওপরের দিকে উঠতে শুরু করে। তো সেই অনুযায়ী রোহিণীগুলোকে আবার বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। কেউ কাণ্ডের সাহায্য নেয় উপরে ওঠার জন্য, কেউ মূলের সাহায্য নেয়, আবার কেউ বা আকর্ষ বা অন্য কিছুর সাহায্য নেয়। সেই অনুযায়ী আমরা রোহিণীকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কাণ্ডের সাহায্যে যারা উপরে ওঠে তাদেরকে বলা হচ্ছে কাণ্ড রোহিণী। তারপর যারা আকর্ষের সাহায্যে উপরে ওঠে তাদেরকে বলা হচ্ছে আকর্ষ রোহিণী। মূলের সাহায্যে যারা উপরে ওঠে তাদেরকে বলা হচ্ছে মূল রোহিণী। বা কাঁটার সাহায্যে যারা উপরে ওঠে তারা কণ্টক রোহিণী। তো সেই অনুযায়ী এদের বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। এরপর এদের ভাগ বা ক্লাসিফিকেশনটা পড়ব। এখানে ক্রিপার্স হবে না, এখানে হবে ক্লাইম্বার্স। তাহলে যেই উদ্ভিদগুলো কাণ্ডরোহিণী কাদেরকে বলা হয়েছে, যে উদ্ভিদগুলো তাদের দুর্বল সরু এবং যে দীর্ঘ যে কাণ্ড আছে সেই কাণ্ডের সাহায্যে, শুধুমাত্র কাণ্ডের সাহায্যে কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, তাদেরকে বলা হচ্ছে কাণ্ডরোহিণী। যেমন এক্সাম্পল হচ্ছে শিম। তো এই কোনো একটা অবলম্বনকে কেন্দ্র করে বা কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠা কাণ্ডরোহিণীর ক্ষেত্রে দু রকমের হয়। একটা হচ্ছে ডেক্সট্রোর্স আর একটা হচ্ছে সিনিস্ট্রোর্স। একটা দক্ষিণাবর্ত আর একটা হচ্ছে বামাবর্ত। তো দক্ষিণাবর্তটা কখন হয়, যখন বাম দিক থেকে ডান দিকে কোনো একটা আশ্রয়কে অবলম্বনকে কেন্দ্র করে ওপরে ওঠে। তার মানে ছবিটা এরকম হবে। এটা যদি কোনো একটা অবলম্বন হয় তাহলে এটা বাম দিকে আছে, সেই বাম দিক থেকে ডান দিকে উঠবে এইভাবে। এই মুভমেন্টটা হচ্ছে দক্ষিণাবর্ত, মানে বাম থেকে ডান। মানে ঘড়ির কাঁটার দিকে, এই দিক থেকে এই দিকে। তার মানে কি এই যে মুভমেন্ট, এই দিক থেকে এই দিকে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এই টাইপের মুভমেন্টটাকে বলা হচ্ছে দক্ষিণাবর্ত, যেটা দেখা যায় শিম গাছের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে বামাবর্ত, যেটা ডান থেকে বাম দিকে আবর্তিত হয়। তার মানে এটা যদি কোনো একটা অবলম্বন হয়, সেই অবলম্বনটাকে কেন্দ্র করে এইভাবে ওপরের দিকে ওঠে। এটা ভেতরে আছে এইভাবে।
তার মানে ডান থেকে বাম দিকে যাচ্ছে, ডান থেকে বাম, যেই দিকে যাচ্ছে এই যে বাম, লাস্টে বাম, সেখান থেকে বামাবর্ত, তার মানে ডান থেকে বাম, লাস্টে বাম আছে তার মানে বামাবর্ত। আবার বাম থেকে, এটা হচ্ছে বাম থেকে ডান, লাস্টে ডান মানে হচ্ছে দক্ষিণাবর্ত। তাহলে এটা এই দিক থেকে এইভাবে উঠছে, ঘড়ির কাঁটার বিপরীতে বা অ্যান্টি ক্লকওয়াইজে। এর এক্সাম্পল হচ্ছে অপরাজিতা। এরপরে আমরা আসছি মূল আরোহী বা রুট ক্লাইম্বার্স। তো যখন কোনো রোহিণীর যখন কোনো রোহিণীর কাণ্ড থেকে উৎপন্ন মূলের সাহায্যে কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, তাহলে এটা যদি একটা অবলম্বন হয় তাহলে গাছটা এইভাবে উঠবে। তাহলে দেখা যাচ্ছে এই গাছের এখান থেকে মূল নির্গত হচ্ছে। এগুলো হচ্ছে মূল, আর এটা হচ্ছে কাণ্ড। একটা পাতা উৎপন্ন হয়েছে, তাহলে কাণ্ডের সাহায্যে না উৎপন্ন হয়, এই মূলটা কি করছে, অবলম্বনটাকে এই যে কোনো একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকে অবলম্বন করে ওপরের দিকে উঠতে সাহায্য করছে। তো মূলের সাহায্যে যখন কোনো আর ক্লাইম্বার্স বা আরোহী ওপরের দিকে ওঠে তাকে বলা হচ্ছে টেন্ড্রিল না রুট ক্লাইম্বার। এর এক্সাম্পল হচ্ছে পান। নেক্সট আমি যেটা পড়ব সেটা হচ্ছে টেন্ড্রিল আরোহী বা টেন্ড্রিল ক্লাইম্বার বা আকর্ষ আরোহী। এখানে আরোহী হবে না, রোহিণী। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আকর্ষ রোহিণীর ক্ষেত্রে দেখা যায় যে দুর্বল কাণ্ড বিশিষ্ট কিছু উদ্ভিদের তাদের ওপরের দিকে ওঠার জন্য এক ধরনের সুতোর মতো অঙ্গ তৈরি হয়। এই যে এরকম পাতলা সুতোর মতো, যেটা কুমড়ো গাছের ক্ষেত্রে দেখা যায়, সুতোর মতো কিছু অঙ্গ দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে আকর্ষ বা টেন্ড্রিল। তাহলে টেন্ড্রিল কাকে বলে, যে দুর্বল কাণ্ড বিশিষ্ট কিছু উদ্ভিদের ওপরে ওঠার জন্য বিশেষ এক প্রকার সুতোর মতো একটা অঙ্গ তৈরি হয়, যাকে বলা হচ্ছে টেন্ড্রিল বা আকর্ষ। এই আকর্ষগুলি কি করে, তাদের কাজ হচ্ছে যে কোনো আশ্রয়কে জড়িয়ে উদ্ভিদকে ওপরের দিকে উঠতে সাহায্য করে। যেমন বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অঙ্গ আকর্ষে রূপান্তরিত হয়েছে, যেমন মটরশুঁটি এর শীর্ষ যে পত্রক, তারপর ঝুমকলতা এর কাক্ষিক মুকুল, আবার কুমড়ো এর শাখা। মটরশুঁটি এর যে শীর্ষের দিকে যে পত্রকটা আছে সেটা এতে আকর্ষে পরিণত হয়েছে। আবার ঝুমকলতার যে কাক্ষিক মুকুল, আমি বলেছিলাম কক্ষে যে উৎপন্ন হয় যে মুকুলটা, তাকে কাক্ষিক মুকুল বলে, সেই কাক্ষিক মুকুলটা আকর্ষে রূপান্তরিত হয়েছে। এই আকর্ষ কী করে, তাদের হেল্প করে, কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরের দিকে উঠতে সাহায্য করে। একটা কুমড়ো গাছের পাতা যদি দেখো, তাহলে কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে এই আকর্ষটা আটকে রাখতে সাহায্য করে। আকর্ষের সাহায্যে তারা এইভাবে আটকে থাকে। এগুলো হচ্ছে আকর্ষ। আর এর এক্সাম্পল হচ্ছে মটরশুঁটি বা কুমড়ো। আচ্ছা, এরপর আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কণ্টক রোহিণী। তো কিছু দুর্বল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের তাদের প্রচুর সংখ্যক কাঁটা উৎপন্ন হয় বা কণ্টক উৎপন্ন হয়, সেই কাঁটার সাহায্যে তারা আরোহণ করে। যেমন বেত বা বাগান বিলাস নামক এক রকমের উদ্ভিদ আছে, যেগুলো তারা কি কাঁটার সাহায্যে এইভাবে ওপরের দিকে উঠতে সাহায্য করে। কোনো একটা অবলম্বনকে কাঁটার সাহায্যে আটকে রেখে তারা ওপরের দিকে ওঠে। এর এক্সাম্পল হচ্ছে বেত। এরপরেরটা হচ্ছে অঙ্কুশ রোহিণী বা হুক ক্লাইম্বার্স। তো রোহিণীর কাণ্ড থেকে এক রকমের হুকের অঙ্কুশ বা হুকের নিয়ে গঠন উৎপন্ন হয়। হুকটা ঠিক একটু করে কাঁটার মতো। তো এইটার সাহায্যে কী করে, কোনো অবলম্বনকে আটকে ধরে ওপরে ওঠে, তাদেরকে বলা হচ্ছে অঙ্কুশ রোহিণী।
তাহলে অঙ্কুশ রোহিণীর ক্ষেত্রে কি দেখা যায়, হুকের ন্যায় একটা গঠন দেখা যায়, যেই হুকের সাহায্যে তারা কোনো একটা অবলম্বনকে আটকে ধরে ওপরে ওঠে, তাদেরকে বলা হচ্ছে অঙ্কুশ রোহিণী। এর এক্সাম্পল হচ্ছে কাঁঠালি চাপা। কাষ্ঠলতা বা লাইনেজ, এটা কি কিছু বহুবর্ষজীবী উদ্ভিদ আছে যাদের কাণ্ড রোহিণীর মতো দীর্ঘ, এবং এরা কি করে অন্য কোনো আশ্রয়কে বা বৃহৎ কোনো গাছকে জড়িয়ে আরোহণ করে ওপরে ওঠে। তার মানে একটা বড় একটা গাছ, সেই গাছটাকে এদের কাণ্ডটা কিন্তু মোটা, জড়িয়ে ধরে উপরের দিকে ওঠে, এবং এদের কাণ্ডটা মোটা এবং কাণ্ডে কাঠের কাঠ আছে, খুব শক্ত টাইপের। এই জন্য বলা আছে এদের কাণ্ডটা হচ্ছে কাষ্ঠল প্রকৃতির। সব কিছুই সেম আছে, আগের যে রোহিণীগুলো পড়লাম কাণ্ড রোহিণী, তাদের মতোই এদের গঠন, কিন্তু এরা একটু বড় হয়, একটু বৃক্ষ জাতীয় বা কাঠের পরিমাণটা এদের বেশি, এদের কাণ্ডটা একটু মোটা বেশি। তো এই টাইপের এক্সাম্পল হচ্ছে মাধবীলতা। একটা জিনিস পড়ানোর বাকি ছিল, সেটা হচ্ছে বীজপত্রাব কাণ্ড। এটা হচ্ছে একটা বীজপত্র, এটা একটা বীজ, এই বীজের দুটো অংশ হচ্ছে বীজপত্র। এই বীজটা থেকে বেরোচ্ছে ভ্রূণমূল নিচের দিকে, যেটা পরবর্তীকালে মূল হয়ে যাচ্ছে, আর ওপরের দিকে এই অংশটা হচ্ছে ভ্রূণমুকুল, যেটা পরবর্তীকালে কাণ্ড হয়ে বা বিটপ হয়ে যাচ্ছে। তো এই যে অংশটা বীজপত্রের একটু ওপরে প্লাস ভ্রূণমুকুলের একটু নিচে, ভ্রূণমুকুলের নিচের অংশটা একদম গোড়ার দিকের অংশটা, আর বীজপত্রের একটু ওপরে, সেই অংশটাকে বলা হচ্ছে এপিকোটাইল বা বীজপত্রাব কাণ্ড। তাহলে এটা হচ্ছে বীজপত্র। এটাই যখন একটু বড় হয়ে গেছে, এই গাছটাই যেটা আমি ছবিতে দেখাচ্ছি, এটাই যখন একটু বড় হয়ে গেছে, তখন দেখো এটা হচ্ছে বীজপত্র আর এটা হচ্ছে ভ্রূণমুকুল। তাহলে ভ্রূণমুকুলের যে নিচের যে অংশটা আর বীজপত্রের একটু ওপরে, সেই অংশটাকে বলা হচ্ছে, সেই কাণ্ডটাকে বলা হচ্ছে এপিকোটাইল বা বীজপত্রাধিকাণ্ড। আবার নিচের দিকে দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে বলছিলাম যে ভ্রূণমুকুল, এইখান থেকে কিন্তু রুট বা মূলটা তৈরি হয়েছে, এইটুকু জায়গা কিন্তু বাকি আছে, এইটুকু জায়গা কিন্তু কাণ্ডের মতো একটু শক্ত হয় বা একটু হালকা সবুজ রঙের হয়। তো এই জায়গাটাকে বলা হচ্ছে বীজপত্রাব কাণ্ড, মানে যেখান থেকে রুটটা শুরু হয়নি, কিন্তু এখনও রুট শুরু হয়েছে এখান থেকে, প্রধান মূল, শাখামূল, প্রশাখামূল। এই বীজপত্রের নিচের কিছুটা অংশ আর মূলের কিছুটা ওপরের অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে হাইপোকোটাইল বা ভ্রূণমুকুল। এটা যদি পুরোপুরি ভ্রূণমুকুল হয়, তাহলে এই ভ্রূণমূল হয়, ভ্রূণমূলের একটু ওপরের অংশ আর বীজপত্রের একটু নিচের অংশ। তাহলে এই জায়গাটা হচ্ছে হাইপোকোটাইল আর এই জায়গাটা হচ্ছে এপিকোটাইল। তাহলে বীজপত্রাধিকাণ্ড আর বীজপত্রাব কাণ্ড ক্লিয়ার।